আজকের আলোচ্য বিষয় হলো সনেট নাম্বার 130। সনেট নাম্বার 130 কে লিখছেন? উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন। আর প্রশ্ন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন? উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা কে না জানি যারা ইংরাজি সাহিত্য ভালোবাসে। উইলিয়াম শেক্সপিয়ার হলেন সব থেকে বিতর্কিত চরিত্র ইংরাজি সাহিত্যের। দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার অফ ইংলিশ লিটারেচার ইজ উইলিয়াম শেক্সপিয়ার. He is the most famous character also at the same time, but at the same time, he is the most controversial character. In fact, we don't know much about him. উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে আমরা খুব একটা জানিও না। সেই উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে দু এক কথা আজ জানবো। এই কবিতাটা সনেট 130 আজকে সম্পূর্ণ করব, ঠিক আছে? সনেট 130-তে কি রয়েছে, কি বলতে চাইছেন, সবকিছু আমরা খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করব, রাইট? উইলিয়াম শেক্সপিয়ার একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে, বুঝতে পারলে? গ্রাম থেকে উঠে আসা একটা বিষাক্ত ছেলে, বুঝতে পারলি? গ্রাম থেকে দেখবি দু একটা ছেলে উঠে আসে আর তারপর নাসাতে চাকরি পেয়ে যায়, ঠিক আছে? গ্রামে গঞ্জে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখান থেকে উঠে এসে ফিল্ম স্টার হয়ে গেল। এইরকম দু একজন থাকে দেখবি। ঠিক সেই রকমেরই ক্যাটাগরির হলো উইলিয়াম শেক্সপিয়ার বলতে পারিস। একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে, যে গ্রামে বখাটে ছেলে ছিল। বখাটে ছেলে মানে কাজকর্ম করে না, পড়াশোনা করে না, ঘুরে তুরে বেড়ায়, প্রেম করে, রাইট? গার্লফ্রেন্ড বানিয়েছে, রাইট? এইরকম খাই দায় আবার চড়তে বার হয়ে যায়, পুরো ষাঁড়, রাইট? ইউ গেট ইট? রাইট। তো উইলিয়াম শেক্সপিয়ার সেই ধরনেরই ছিল মূলত। একটা গার্লফ্রেন্ড বানিয়েছিল। এবার একদিন তার গার্লফ্রেন্ড বললো যে তার প্রেয়সী, আবার ভালো ভাষায় বলতে হবে, প্রেয়সী, ঠিক আছে? বিলাভড, লেডি লাভ, অমনি করে বলতে হবে, অলরাইট? তো যাই হোক, বললো যে আমার একটা হরিণ চাই, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসি, রিয়েলি লাভ মি, ইউ প্রুভ ইট। প্রমাণ কেমন করে? হাত কেটে দিচ্ছি ব্লেডে, যখন যেটা আজকে মডার্ন স্ট্যান্ডার্ড, প্রমাণ করার জন্য যে হাতটাই কেটে দেয় আগে ব্লেডে, কিন্তু এটাও সেন্স থাকে যে না আমার যেন বেশি রক্ত না বার হয়, অলরাইট? ওকে, সেই যুগে সেটা চলতো না। ওকে, বাই দ্য ওয়ে, সেই যুগে কি হতো? সেই যুগে বললো তাহলে প্রমাণ কর। কি করে প্রমাণ? যেমন যেন একটা হরিণ ধরে এনে দাও। হরিণ কোথায় পাওয়া যাবে? হরিণ কি পাওয়া সহজ নাকি? না, আমাদের যে জমিদার বাবু আছে ওনার শখের একটা হরিণ আছে এবং সেই হরিণটা ওনার শখের বাগানে থাকে, সেই হরিণটা ধরে নিয়ে এসো। উইলিয়াম শেক্সপিয়ার এবার গার্লফ্রেন্ডকে খুশি করতে চায়, প্রেয়সীকে, বিলাভডকে খুশি করতে চায়, তাহলে উইলিয়াম শেক্সপিয়ার সেই হরিণটা ধরে আনলেন। হরিণ চুরি করলেন উইলিয়াম শেক্সপিয়ার জমিদার বাবুর ঘর থেকে এবং হরিণ চুরি করে নিজের গার্লফ্রেন্ডকে দিলেন। তারপর হরিণ খাওয়া হয়ে গেল, এর খেয়ে দিল, হরিণটাকে মেরে খেয়ে দিল, রাইট? হরিণও ভাবলো যে আমিও ভোজন হয়ে গেলাম উইলিয়াম শেক্সপিয়ারের, অল রাইট, লেটস গেট স্টার্ট। তারপর কি হলো? জমিদার বাবু এবার হরিণ খুঁজে পাচ্ছে না, জমিদার বাবুর হরিণ চুরি হয়েছে, ঠিক আছে? হরিণকে ডেকে ডেকে জমিদার বাবুর দিন সারা হয়ে যায়, হরিণ আর আসছে না। খোঁজ শুরু হলো, শোনা গেল নাকি উইলিয়াম নামক একটা ছেলে, সে নাকি হরিণ চুরি করেছিল কিছুদিন আগে। যাও উইলিয়ামকে ধরে নিয়ে এসো। এবার পেয়াদা পৌঁছালো উইলিয়াম শেক্সপিয়ারকে ধরবার জন্য। উইলিয়াম শেক্সপিয়ার যখন জানতে পারলেন যে তাকে ধরবার জন্য জমিদার মহাশয়ের পেয়াদা এসে উপস্থিত হয়েছে, সৈনিকরা এসে উপস্থিত হয়েছেন, উইলিয়াম শেক্সপিয়ার গ্রাম ছেড়ে চলে এলেন শহরে। এবার যখন তিনি শহরে এলেন উইলিয়াম শেক্সপিয়ার, সেখানে প্রথম কথা হচ্ছে এতদিন বাবার বাড়ি ছিল, বাবার বাড়িতে খাওয়া দাওয়া করতে, ঘুরতে বার হয়ে যেত, প্রেম করতে, আবার খিদে লাগতো, আবার বাড়ি চলে আসতে, খাওয়া দাওয়া করতে, আবার বেরিয়ে যেত। এইটা তো শহরে তো হবে না। হু উইল গিভ ইউ ফুড? তোমাকে কে খাবার দেবে যদি তুমি কাজ না করো, রাইট? তাহলে কি হলো? কাজ করতে হবে। ওখানে থিয়েটার ইন্ডাস্ট্রি ছিল সেই যুগে থিয়েটার ইন্ডাস্ট্রি ছিল। আজ যেমন বলিউড ইন্ডাস্ট্রি রয়েছে, সেই যুগে থিয়েটার ইন্ডাস্ট্রি ছিল। সেই থিয়েটার ইন্ডাস্ট্রিতে মিনিয়াল জব, ছোটখাটো কিছু কাজ পেল। এই লোকের ঘোড়া বাঁধতে হবে, ঘোড়ার গাড়িগুলোকে পার্কিং করাতে হবে, প্রয়োজনে পর্দা টানতে হবে, মরা লোকের অভিনয় করতে হবে, চেয়ার সারাতে হবে, এই সমস্ত ছোটখাটো অভিনয়ের ছোটখাটো মিনিয়ালস জব, এই সমস্ত চাকরি, ফ্লোর পরিষ্কার করতে হবে, এই সমস্ত কাজগুলো করতে শুরু করলো উইলিয়াম শেক্সপিয়ার। এরপর বলা হয় নাকি সেই ব্যক্তিটি উইলিয়াম শেক্সপিয়ার নাকি প্রত্যেকদিন নাটক দেখে দেখে তিনি নাকি নাটক লিখতে শুরু করে দিলেন এবং অসাধারণ সুন্দর সুন্দর সব নাটক লিখেছিলেন, রাইট? এই হলো উইলিয়াম শেক্সপিয়ার। শুধু নাটক লেখাই নয়, এরপর তিনি কবিতা লিখতেও শুরু করলেন এবং 154 খানা সনেট লিখলেন, 154 সনেট। এই 154 খানা সনেট লিখেছিলেন। এই 154 খানা সনেটও সেই যুগে বিখ্যাত হয়ে গেছিল। আমাদের আজকে পড়ার মধ্যে 130 নম্বর সনেটটা দেওয়া আছে। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার রোড 37 প্লেজ এন্ড 154 সনেটস, 37টা নাটক এবং 154টা সনেট লিখেছিলেন। সেই সনেটের মধ্যে 154টা সনেটের মধ্যে প্রত্যেকটা সনেট নাম ছিল সনেট 1, সনেট 2, সনেট 3, সনেট 4, এইরকম করে
তিনি সনেট 154 খানা সনেট লিখেছিলেন। তার মধ্যে আমাদের কোর্সে দেওয়া হয়েছে সনেট 130। কি দেওয়া হয়েছে? সনেট 130, যেটা আজকে আমরা পড়বো। তো বাই দ্য ওয়ে, এরপরে উইলিয়াম শেক্সপিয়ার ওখানে খুব বিখ্যাত হয়ে গেছিলেন এবং উইলিয়াম শেক্সপিয়ার প্রচুর প্রেম করেছিলেন। উইলিয়াম শেক্সপিয়ারের সাথে ছেলেরও রিলেশনশিপ ছিল, মানে ডাবল সিন ছিল লোকটার, মানে লাভ ফর গার্ল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লাভ ফর মেল পার্টনার। বুঝতে পারলে? উইলিয়াম শেক্সপিয়ারের চর্চিত, যদি প্রেমের গল্প শুনতে চাই সেটা নিয়ে আরেকটা ক্লাস হয়ে যাবে, কারণ এত বেশি লাভ অ্যাফেয়ার এবং তার নিয়ে গসিপ এবং রিউমার রয়েছে। আবার অনেকে বলেন যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ আ ফ্রড, হি ওয়াজ আ চিটার, হি ওয়াজ আ ফ্রড। কারণ উইলিয়াম শেক্সপিয়ারকে যাকে আজকে আমরা চিনছি সেই লোকটা নাকি উইলিয়াম শেক্সপিয়ার ছিলই না, এই কথাও বলা হয়। তাহলে কে ছিল? একজন জমিদার বাবু নাকি আসল উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন, যিনি এই লেখাগুলো লিখতেন এবং নিজের নামে প্রকাশিত করতে চাইতেন না। তার কারণ তিনি রাজা হওয়ার অভিসন্ধি রেখেছিলেন এবং সেই যুগে মনে করা হতো যে সাহিত্যের লোক হবে সে রাজনীতি কি বুঝবে। সেই জন্য জমিদার বাবু নিজের নামে প্রকাশ করেননি। উইলিয়াম নামক একটা ছেলে সেই সমস্ত লেখাগুলো নিজের নামে প্রকাশিত করেছে এবং সে হলো গিয়ে উইলিয়াম শেক্সপিয়ার। আজকে এইরকম একটা কনস্পিরেসি থিওরিও রয়েছে, যদিও সেটা পরীক্ষা লিখবার জন্য নয়, শুধু জানবার জন্য। এটা নিয়ে একটা ভালো মুভিও রয়েছে, তোমরা পারলে একটা দেখে নেবে মুভিটা, অ্যানোনিমাস মুভিটার নাম। ঠিক আছে, এটা উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ ফ্রড, সেই থিওরিটাকে খুব সেলিব্রেটেড ওয়েতে, ইন এ ডিটেলড ওয়েতে এটা একটা রিসার্চ মুভি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো সেই কথা না হয় থাক, উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে আমরা দু এক কথা জানলাম। উইলিয়াম শেক্সপিয়ার শেষ পর্যন্ত গ্রামে ফিরে আসছেন। ওনার যে গ্লোব থিয়েটার ছিল সেই গ্লোব থিয়েটার আগুন ধরে যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। আগুন ধরে যাওয়ার পর হঠাৎ করে তিনি পরের দিন বেরিয়ে আসছেন এবং বলছেন আমি আর নাটক লিখবো না। এটা বলা হয় নাকি উইলিয়াম শেক্সপিয়ার যে গ্রাম থেকে এসেছিল, যে সে ছোটখাটো মিনিয়াল জব করত, সে আসল শেক্সপিয়ার নয়, এটা বলা হয়। তাহলে আসল শেক্সপিয়ার কে ছিল? আসল শেক্সপিয়ার ছিলেন জমিদার বাবু। জমিদার বাবু চাইছিলেন যে নিজের লেখাগুলোকে আমি প্রকাশ করব। সেই যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ছিলেন বেন জনসন। কে ছিলেন? বেন জনসন। তিনি বেন জনসনকে ডেকেছিলেন ওই জমিদার বাবু, এবং জমিদার বাবু বেন জনসনকে নিজের সমস্ত নাটকগুলো তুলে দিয়েছিলেন এবং বেন জনসনকে বলেছিলেন যে তুমি তোমার নামে প্রকাশ করো। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু বেন জনসন এটা করতে রাজি ছিলেন না, কারণ কোনো জেনুইন রাইটার, অরিজিনাল রাইটার এটা কোনোদিনই চাইবে না যে অন্য লেখকের লেখা আমি নিজের নামে চালাবো, অন্যের কন্টেন্ট নিজের নামে চালাবো। এটা কোনোদিন অরিজিনাল ক্রিয়েটার করে না। বুঝতে পারলে? তাই কি করলেন, বেন জনসন এটাতে রাজি ছিলেন না। বেন জনসন জমিদার বাবুর সমস্ত লেখাগুলো নিয়ে এসেছেন, কিন্তু মনও সাই দিচ্ছে না বেন জনসনের যে আমি অন্যের লেখা নিজের নামে চালাবো কি করে। ঠিক সেই সময় একটা ছেলে ঘরদোর পরিষ্কার করছিল, যার সাথে বাই দ্য ওয়ে লেট নাইট পর্যন্ত গল্প হতো বেন জনসনের। সেই ছেলেটা নাকি গ্রাম থেকে গার্লফ্রেন্ডকে হরিণ খাওয়ানোর দায়ে ছুটে এসেছিল এবং ওই থিয়েটারে কাজ করতো। সেই ছেলেটার নাম ছিল উইলিয়াম শেক্সপিয়ার। কি নাম ছিল? উইলিয়াম। সেই ছেলেটার সাথে পরিচয় হয়েছিল বেন জনসনের। বেন জনসন সেই যুগে সুপারস্টার ড্রামাটিস্ট। সেই বেন জনসনের সাথে পরিচয় হয়ে গেছিল সেই ছেলেটি, এবং বেন জনসন ছেলেটিকে দিয়ে দেয় যে তুমি নিজের নামে প্রকাশিত করে। বেন জনসন নিজের নামে প্রকাশিত করেনি এবং বেন জনসনের কথা শুনে শেষ পর্যন্ত ছেলেটি নিজের নামে নাটকগুলোকে, কবিতাগুলোকে প্রকাশিত করতে শুরু করেছিল। সেই ছেলেটিকে আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ার হিসাবে চিনে থাকি। কিন্তু এগেন আবার বলছি এটা একটা কনস্পিরেসি থিওরি, ইটস এ কনস্পিরেসি থিওরি। কিন্তু আমরা মূল গল্পতে জানি যে উইলিয়াম শেক্সপিয়ার গ্রাম থেকে উঠেছিলেন, নাটক দেখতে শুরু করলেন, ফেমাস হয়ে গেলেন, ওটা তো জানলামই, ওটা তো প্রত্যেকটা বইয়েই আছে। কিন্তু এই কনস্পিরেসি থিওরিটাও আমাদের জানা দরকার, সো দ্যাট ইউ উইল গেট এ ক্লিয়ারার আইডিয়া। উইলিয়াম শেক্সপিয়ার কে, এই ছবিটা নিয়ে অনেকে ডাউট করে, যে ছবিটা আমরা দেখতে পাই, এবং অনেকে বলে উইলিয়াম শেক্সপিয়ার মে বি এ মার্ডারার, রাইট? এটা নিয়ে তর্ক বিতর্ক শেষ নেই উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে। তো যাই হোক, আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে জানবো। এবার যদি উইলিয়াম শেক্সপিয়ার কটা সনেট লিখেছেন? 154 সনেটস। উইলিয়াম শেক্সপিয়ার যে ফ্রড ছিলেন সেটা নিয়েও বেন জনসন একবার বলেছিলেন হি ইজ এ ফ্রড। ও যদি নিজের নামটা ঠিকঠাক ভাবে লিখে দেয় তাহলে আমি হার স্বীকার করে নেবো। এইরকম ভাবে কেস ফাইলিং করেছিল বেন জনসন, কিন্তু শেষ পর্যন্ত কোনো একজন জমিদার মহাশয়ের চাপের কাছে নতমস্তক করে নেন বেন জনসন এবং কেস উইথড্র করে নিয়েছিলেন। বুঝতে পারলে কিনা? তো তথ্য প্রমাণ তো রয়েছে। গ্লোব থিয়েটার কিনলেন, এরপর উইলিয়াম শেক্সপিয়ার বিখ্যাত হয়ে গেলেন, অনেক ধনী মানুষ হয়ে গেলেন। একটা থিয়েটার কিনলেন, থিয়েটার নাম দিলেন গ্লোব থিয়েটার। সেই গ্লোব থিয়েটারে হঠাৎ করে একদিন আগুন ধরে গেল। যেদিন আগুন ধরে গেল তারপরের দিন উইলিয়াম শেক্সপিয়ার কাছুমাছু মুখ করে বাইরে বেরিয়ে এলেন এবং বললেন প্রকৃতি আমাকে নির্দেশ দিচ্ছে আমি যেন আর না লিখি। হঠাৎ করে লেখা বন্ধ করে দিলেন উইলিয়াম শেক্সপিয়ার। দিস আর ভেরি ডাউটফুল সার্কামস্টেন্সেস। এগুলো অত্যন্তই সন্দেহজনক প্রতিকূল অবস্থা। ঠিক আছে, এরকম হয় না। যে কোনো জেনুইন রাইটার
কোনো লেখক রবীন্দ্রনাথ ট্যাগরের যদি কথা বলি, মৃত্যু বিছানায় পর্যন্ত কবিতা লিখে গেছেন, তাহলে একজন জেনুইন রাইটার কেন লেখা ঝোঁকা বন্ধ করে দেবেন হঠাৎ করে, যদি না তার লেখাগুলো সেই দিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়, জমিদার বাবু দেয়ার লেখাগুলো, রাইট? সো দিস ডাউটস আর দেয়ার অলওয়েজ। উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে। এবার যদি উইলিয়াম শেক্সপিয়ারের যদি সনেটের উপর আমি ফোকাস করি, যে সনেট কি লিখেছেন যেই উইলিয়াম শেক্সপিয়ার হোক না কেন, সেই জমিদার বাবুই হোক না কেন বা অন্য কেই হোক না কেন, যেই হোক না কেন, উইলিয়াম শেক্সপিয়ার, যে উইলিয়াম শেক্সপিয়ার নামক যে পার্সনটি রয়েছেন, যে ব্যক্তিটি রয়েছেন, উনি কিন্তু একটা জিনিয়াস ছিলেন, লিটারেরি জিনিয়াস ছিলেন, বুঝতে পারলে? সেই উইলিয়াম শেক্সপিয়ার 154টা সনেট লিখেছেন, তার মধ্যে 3 জন ব্যক্তির জন্য লেখা সনেট। সনেটগুলো 3 জন ব্যক্তির জন্য লেখা সনেট। একটা হলো মিস্টার WH এর জন্য লেখা, যে ছিল তার মেল ফ্রেন্ড, যার সাথে তার একটা হোমোসেক্সুয়াল রিলেশনশিপ ছিল বলে অনেকে মনে করেন, অনেক সমালোচক মনে করেন। মিস্টার WH নিয়েও প্রচুর তর্ক বিতর্ক রয়েছে। অনেকে বলেন উইলিয়াম হার্বার্ট, অনেকে বলেন আরও কিছু নাম, অনেকে বলেন আর্ল অফ পেমব্রোক, এরকম করে বিভিন্ন তর্ক বিতর্ক, কারণ লোকটাই তো কন্ট্রোভার্সিয়াল মানুষ, তাহলে তার সাথে জড়িত নামগুলো কন্ট্রোভার্সিয়াল, বুঝতে পারলে? তো সনেট তিনি লিখেছেন, এই যে সনেটগুলো 154টা সনেট লিখেছেন 3 জন ব্যক্তির জন্য লিখেছেন। একটা হচ্ছে তার মেল ফ্রেন্ড, তার মেল ফ্রেন্ডের নাম ছিল মিস্টার WH, এটা একজন মেল ফ্রেন্ড। আরো আরেকজন ব্যক্তির জন্য তিনি লিখেছেন রানী এলিজাবেথের জন্য লিখেছেন। অনেকে বলেন ফেভার পাওয়ার জন্য করেছিলেন, রানী এলিজাবেথের জন্য কবিতা লিখেছেন, সনেটস লিখেছেন। আর আরো কিছু সনেট লিখেছিলেন, তার একটা ডার্ক লেডি ছিল, লেডি লাভ ছিল, ডার্ক লেডি লাভ। সেই ডার্ক লেডি লাভ নাম ছিল মেরি ভিটন, সেই মেরি ভিটনের জন্য কবিতা লিখেছিলেন কিছু কবিতা, তার মেরি ভিটন। তাহলে 3 জন ব্যক্তির জন্য তিনি কবিতা লিখেছেন। মিস্টার WH এর জন্য কবিতা লিখেছেন সনেট 18, সনেট 18 যদি আমরা পড়ি মিস্টার WH এর জন্য লেখা, রাইট? আমরা রানী এলিজাবেথের জন্য কিছু কবিতা পাই, এবং কিছু কবিতা পাই আমরা নিশ্চিতভাবে কার জন্য? মেরি ভিটনের জন্য, ডার্ক লেডি নামে যিনি বিখ্যাত হয়ে রয়েছেন। এখন ডার্ক লেডি কেন ডার্ক? প্রথম কথা হচ্ছে তার গায়ের রং ডার্ক ছিল তুলনামূলকভাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা মিস্টিরিয়াস, ডার্ক মানে মিস্টিরিয়াস, তো সেই অর্থে ব্যবহৃত হয়েছে। আজকের সনেট 130, আজকে যেটা পড়বো সনেট 130, সেটা ডার্ক লেডিকে ডেডিকেট করা হয়েছে বা ডার্ক লেডিকে অ্যাড্রেস করে লেখা হচ্ছে। এই সনেটটা কার জন্য লেখা হচ্ছে? তাহলে ডার্ক লেডির জন্য। সেই ডার্ক লেডির নাম কি? মেরি ভিটন। পরীক্ষাতে আসতেই পারে নামটা, মেরি ভিটন। ডার্ক লেডির নাম কি? মেরি ভিটনের জন্য লেখা হচ্ছে। তিনি সেই সোশিয়াল কনটেক্সট অনুযায়ী তিনি ডার্ক ছিলেন। অনেকে বলেন ডার্ক মানে মিস্টিরিয়াস, ডার্ক মানে অবশ্যই, ডার্ক লেডি মানে যখনই আসবে তখন তোমাকে বলতে হবে ডার্ক মানে কমপ্লেক্সন, গায়ের রঙের দিক থেকেও ডার্ক, আর ডার্ক মানে মিস্টিরিয়াস, এই দুটো কথাই বলতে হবে পরীক্ষাতে যখন ডার্ক লেডি বলা হবে। এবং নাম তো অবশ্যই বলতে হবে, নাম হচ্ছে মেরি ভিটন। কি নাম? মেরি ভিটন। তাহলে এই সনেট 130 কার জন্য লেখা? মেরি ভিটনের জন্য লেখা, ডার্ক লেডির জন্য লেখা। লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। এটা কি ধরনের কবিতা? এটা একটা সনেট, কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট। আমরা যদি সনেটের স্ট্রাকচার দেখি, সনেট হলো 14 লাইনের কবিতা, সনেট হলো 14 লাইনের ছোট কবিতা। সনেট 2 ভাগে বিভক্ত হয়ে থাকে, পেত্রাকান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেট। পেত্রাকান সনেট কোনটা? 14 লাইনের কবিতা, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন, এটা হলো পেত্রাকান স্টাইল। কিন্তু শেক্সপিয়ারিয়ান স্টাইল একদমই আলাদা। শেক্সপিয়ারিয়ানও 14 লাইনেরই কবিতা হবে, কিন্তু উপরে 4টা, তারপরে 4টা, তারপরে 4টা, এবং শেষে 2টো লাইন পড়ে থাকবে। এই যে প্যাটার্নটা, মানে এই 4টা লাইনকে কোয়াট্রেন বলা হয়, এক কোয়াট্রেন বলা হয়। তাহলে 3টে কোয়াট্রেন থাকবে, এক কোয়াট্রেন, আরেক কোয়াট্রেন, আরেক কোয়াট্রেন, 4 লাইন 4 লাইন 4 লাইন, তাহলে 3 কোয়াট্রেন্স, আর শেষে 2 লাইন পড়ে থাকবে। এটা কাপলেট বলা হয়। এটা কি বলা হয়? কাপলেট। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট স্ট্রাকচার হচ্ছে কিরকম? 4 লাইন 4 লাইন 4 লাইন, শেষে 2 লাইন। তাহলে পেত্রাকান সনেট থেকে অনেকটাই আলাদা। এটা হলো সনেট স্ট্রাকচারটা। এবার যদি থিমের কথা বলি, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নিশ্চিতভাবে পেত্রাকান সনেট থেকে আলাদা হবে। এই সনেটটা বিশেষ করে সনেট 18, সনেট 130 যদি কথা বলি, এটাকে অ্যান্টি পেত্রাকান সনেটও বলা হয়। এই সনেটকে অ্যান্টি পেত্রাকান সনেটও বলা হয়, অ্যান্টি পেত্রাকান সনেটও বলা হয়। প্রশ্ন হচ্ছে কেন অ্যান্টি পেত্রাকান সনেট বলা হয়? হোয়াই ইজ দিস কল অ্যান্টি পেত্রাকান সনেট? এটাকে অ্যান্টি পেত্রাকান সনেট বলা হয় কেন, এইটা যদি প্রশ্ন হয়, খেয়াল রাখবে পেত্রাক যিনি ছিলেন উনি তার প্রেমিকাকে বা প্রেয়সীকে সবসময় অতিরিক্ত প্রশংসা করতেন, অতি প্রশংসায় ভরিয়ে দিতেন। যেমন ধরো সাপোজ এজ অ্যান এক্সাম্পল বলছি, পেত্রাকের যে গার্লফ্রেন্ড আছে বা তোমার যে পেত্রাকের যে লেডি লাভ রয়েছে, তাকে তিনি কি করতেন? অতিরিক্ত বাড়িয়ে বলতেন। কিরম বলতেন? তোমার চোখগুলো সূর্যের মতো উজ্জ্বল, তোমার গালগুলো না একদম ফুলের মতো সুন্দর, এরকম করে অতিরিক্ত বাড়ি অতিরঞ্জিত করতেন পেত্রাক। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ নট এগ্রি উইথ হিম। উইলিয়াম শেক্সপিয়ার মোটেও এটাতে কিন্তু খুশি ছিলেন না। তিনি বলতেন যে দ্য লেডি লাভ শুড নট বি প্রেজড ইন দিস
উইথ দিস কাইন্ড অফ ফলসিফিকেশন, এই মিথ্যা দ্বারা, মিথ্যার প্রশংসার আশ্রয় নিয়ে কোনোদিনই কিন্তু লেডি লাভের প্রশংসা করা উচিত নয়। এইটা ছিল উইলিয়াম শেক্সপিয়ারের মতামত। তাই এখানে তিনি অ্যান্টি পেত্রাকান স্টাইলে, মানে পেত্রাক যেভাবে প্রশংসা করছেন ঠিক তার উল্টো দিক থেকে তিনি প্রশংসা করবেন এবং শেষ পর্যন্ত তিনি প্রমাণ করবেন যে আমি যেভাবেই আমি জানি আমার প্রেয়সী কি, আমার কোনো ফলসিফিকেশনের প্রয়োজন নেই তাকে খুশি রাখার জন্য, বিকজ মাই লাভ ইজ জেনুইন, আই নো হোয়াট সি ইজ, আই ডু নট নিড ফলসিফিকেশন। তাকে ফলসিফিকেশন মানে অতিরঞ্জন, মিথ্যাচার, এগুলোর প্রয়োজনীয়তা নেই আমার, বিকজ আওয়ার লাভ ইজ জেনুইন। এই ব্যাপারটা তিনি তুলে ধরার চেষ্টা করবেন সনেট 130-তে। আগে বলো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আইডিয়া এলো কিনা, তারপরে এবার লাইন বাই লাইন আসবো। আগে বলো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ক্লিয়ার কান, জাস্ট কোয়েশ্চেন। এবার যার কার কি প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করো। চলো লাইন বাই লাইনে আসা যাক সনেট 130। কিন্তু তার আগেই বলবো, যদি কারো গার্লফ্রেন্ড থাকে বা বিলাভ থাকে, লেডি লাভ থাকে, প্রথম কথা আমি জানতে চাইবো কবিতা শুরু করার আগে যে কিভাবে প্রশংসা করো। সাপোজ আমি সৌভিককেই বলছি, সৌভিকের ধরো একটা গার্লফ্রেন্ড আছে। সৌভিক, তুই কেমন করে প্রশংসা করিস তোর গার্লফ্রেন্ডের? রে ওকে, চল গৌরাঙ্গ। ইয়ার এ গুড বয় মাই ব্রাদার গৌরাঙ্গ। ওকে গৌরাঙ্গ, তুই তোর গার্লফ্রেন্ডে কিভাবে প্রশংসা করিস? কামান স্যার, ইট ইজ টু প্রাইভেট, স্যার টু প্রাইভেট নাকি? ওকে, প্রশংসা যেমন করিস বলিস তোমার চোখগুলো খুব সুন্দর, মানে খুব একদম দারুণ। যদি তুই বলিস যে তোর গার্লফ্রেন্ডকে বললি যে তোমার চোখগুলো না সূর্যের মতো উজ্জ্বল, ঠিক আছে? ও জানে মিথ্যা, কিন্তু খুশি তো হবেই, বুঝতে পারলি? রাইট। এবার ধর সুরজ গিয়ে বললো, ঠিক আছে, সুরজের গার্লফ্রেন্ডকে তোমার ঠোঁটগুলো না একদম ফুলের পাপড়ির মতো। ও জানে নয়, ঠিক আছে, শীতকালে ফেটে গেছে, ঠিক আছে, কিন্তু উনি বাড়িয়ে বলছে, রাইট? শি উইল বি হ্যাপি, বিলিভ মি, শি উইল বি ভেরি মাচ হ্যাপি, রাইট? তো প্রেমে একটু মিথ্যা চলে, রাইট? তো সৌভিক যেমন, হ্যাঁ সেটা ওকে, তাহলে সুরাজ অবশ্য বলছে স্যার ওটা কিন্তু এটা একদিক থেকে হাইপারবোল হচ্ছে না, ওটা ফিলসফি, ঠিক আছে? তার কারণ কবি মনে করছে হ্যাঁ ওই ফাটা ঠোঁটের মধ্যেও সৌন্দর্য থাকতে পারে, ঠিক আছে? না, এটা দৃষ্টিকোণ ডিফার করছে, ঠিক আছে? সো ওটাও কিন্তু একটা দৃষ্টিকোণ, যেটা তুই বলছিস সুরেশ, ওটা পেত্রাকের দৃষ্টিকোণ। কার দৃষ্টিকোণ? পেত্রাক। হ্যাঁ, দরকার নেই। ওকে, সুরেশ কিন্তু একটা ভিউ পয়েন্ট বলছে যে কবিও যদি প্র্যাকটিক্যাল হয়ে গেল, ঠিক আছে, তাহলে কিসের কবি? যদি অল্প বাড়িয়ে না বললো, অল্প সুন্দর করে না বললো, তাহলে কিসের কবি? কিন্তু সুরেশ যেখানে যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে সেটা পেত্রাকের ভিউ পয়েন্ট। কার ভিউ পয়েন্ট? পেত্রাক। কবি পেত্রাক বলতেন বাড়িয়ে বল, এবং সেটার মধ্যে একটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করুন। কিন্তু আমাদের শেক্সপিয়ার বলছে না, বাড়িয়ে বলো না। তার কারণ তুমি যদি বাড়িয়ে বলো, অতিরিক্ত অতিরঞ্জন করো বা এক্সাজারেশন করো, হাইপারবোল করো, তাহলে কি সেই মেয়েটাই রইলো নাকি অন্য কেউ হয়ে গেল? তুমি বলছো, সাপোজ তুমি বলছো, অলরাইট, আমাদের কি নাম? চিন্ময় বলছে, ওর একটা গার্লফ্রেন্ড আছে, বললে আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল। এবার তুই অ্যানিমেশন করেছে সূর্যের মতো উজ্জ্বল, ঠিক আছে? গালগুলো গোলাপ ফুলের মতো লাল, ঠিক আছে? এবং ঠোঁটগুলো পিঙ্ক কালারের, রাইট? সে যখন চলে একদম দেবীর মতো উড়ে আসে, ঠিক আছে? সে যখন আসে, সামনে আসে যখন, তখন চারিদিকটা ফুলের গন্ধে ভরে যায়, রাইট? এইরকম সব বাড়ি। এবারে অরিজিনাল মেয়েটার সাথে তুই ম্যাচ কর, কোথায় কে মিলবেই তো না। ইউ আন্ডারস্ট্যান্ড? এইটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ভিউ পয়েন্ট। উইলিয়াম শেক্সপিয়ার বলছে মেয়েটা যেমন তাকে সেইভাবেই তুলে ধরো, তোমার অতিরঞ্জনের প্রয়োজনীয়তা নেই। কিন্তু এলিজাবেথেন যুগের যেটা ট্র্যাডিশন ছিল, সেটা ছিল অতিরঞ্জন করতে হবে, কারণ এটা হচ্ছে কবিদের একটা পার্ট, ইমাজিনেশন। তবে তো পোয়েম আসবে, একটু ইমাজিনেটিভ হবে, একটু হাইপারবোল থাকবে, এক্সাজারেশন থাকবে। এটা ছিল পেত্রাকান স্টাইল। এটা কি ছিল? পেত্রাকান স্টাইল। একটা জিনিস বলবো আমি, দেখো প্রত্যেকটা কবিদের নিজের দৃষ্টিকোণ, এটা জরুরি নয় এই কবিই ঠিক, এমনি কিছু নয়। শুধু দৃষ্টিকোণগুলো বোঝো, তোমার যাকে সাপোর্ট করে তুমি সাপোর্ট করবে, বুঝতে পারলে কিনা? এমনি করেই তো যুগ পাল্টে যায়, এমনি করেই তো নতুন কবিতা আসে। তাহলে তো পেত্রাকের স্টাইলটা সবসময় অমনিই চলতো। তারপর শেক্সপিয়ারের মনে হলো না, এটা গন্ডগোল আছে, শেক্সপিয়ার নিজের ওপিনিয়ন শেয়ার করলেন। এবার শেক্সপিয়ারেরও এগেনস্টে যায় কেউ, তো তারও আলাদা ওপিনিয়ন থাকতে পারে। তো দৃষ্টিকোণগুলো সবার আলাদা থাকতে পারে। ইট ইজ আপ টু ইউ, এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কোনটাকে বেশি সঠিক মনে করছো। ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তাহলে এই কবিতাতে আমরা অ্যান্টি পেত্রাকান টাইপ পাবো বা অ্যান্টি পেত্রাকান স্টাইল পাবো। পেত্রাকান স্টাইল ছিল অতিরঞ্জন করো, বাড়িয়ে বলো, অতি সুন্দর বলো, যেটা সে নয় সেটাও বাড়িয়ে বলে দাও। এটা ছিল পেত্রাকান স্টাইল। এটা কি ছিল? পেত্রাকান স্টাইল। শেক্সপিয়ার বলছে না, এটা চলবে না।
এটা করা উচিত নয়, এটা বলছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার বলছে যে যেমন তাকে সেইভাবেই তুলে ধরো, কারণ ট্রু লাভ, সত্যিকারের প্রেমের জন্য, সত্যিকারের ভালোবাসার জন্য অতিরঞ্জনের সাহায্যের প্রয়োজনীয়তা নেই। এইটা বলছে উইলিয়াম শেক্সপিয়ারের থিওরি। আর সেই জন্য এই সনেটটা হয়ে যাচ্ছে অ্যান্টি পেত্রাকান সনেট ইন দ্যাট ভিউ পয়েন্ট। বুঝতে পারলে কোন দিক থেকে অ্যান্টি পেত্রাকান হয়ে যাচ্ছে? পেত্রাকের কি ছিল? অতিরঞ্জন করতে হবে, বাড়িয়ে বলতে হবে, প্রেয়সী যেটা নয় সেটাও সুন্দরভাবে তুলে ধরতে হবে। কিন্তু শেক্সপিয়ার বলছে না না না, এটা রং, দিস ইজ রং, দিস ইজ গোয়িং টু বি রং, এটা আমি সাপোর্ট করি না। শেক্সপিয়ার বলছে যে যেটা তাকে সেইভাবে তুলে ধরো। এবং প্রেম তো অন্য জিনিস, শুধুমাত্র বডিলি নাকি, ইট ইজ নট অ্যাবাউট অনলি জাস্ট বডি, রাইট? ইট ইজ মাচ মোর ডিপ। বিউটি ইজ নট জাস্ট স্কিন বেসড, বিউটি ব্যাপারটা স্কিন বেসড নয়, ইট ইজ সো মাচ ডিপ। তো তার জন্য আমি ফলসিফিকেশনে কেন হেল্প নেব, সাহায্য নেবো? এটা উইলিয়াম শেক্সপিয়ারের থিওরি। আর এই সমস্ত থিওরি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্টি পেত্রাকান হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার লাইন ধরে ধরে আমি আসছি। আগে এইটুকু বলো পরিষ্কার কিনা, কার কি অসুবিধা? প্রিয়া কিছু কোয়েশ্চেন? চলো কোয়েশ্চেনগুলো আগে জেনে নিই প্রিয়ার কাছ থেকে। ওকে, তাহলে লাইন ধরে ধরে এবার আসছি। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 130। মাই মিস্ট্রেস, আমার প্রেয়সীর, আইজ, চোখগুলো, আর নাথিং লাইক দ্য সান। মাই মিস্ট্রেস, আমার প্রেয়সীর চোখগুলো। মাই মিস্ট্রেস মানে আমার প্রেমিকা, আমার প্রেয়সী, আমার গার্লফ্রেন্ড, বুঝতে পারলে? মাই মিস্ট্রেস, আমার লেডি লাভের, আইজ, চোখগুলো, আর নাথিং লাইক দ্য সান। পেত্রাক বলতো আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল। উইলিয়াম শেক্সপিয়ার তার অপোজিট বলছে, দেখ, বলছে আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল নয়। নাথিং লাইক দ্য সান, আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল নয়, এই কথাটা বলছে উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার কি বলছেন? মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল নয়, এই কথাটা বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। বলো এটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এই ফার্স্ট লাইনের মধ্যে আমাকে বলো কার কি অসুবিধা আছে। প্রথম লাইনটার মধ্যে কার কি অসুবিধা আছে আমাকে বলো, কামান। তাহলে প্রথম লাইন, প্রথম বাক্য, মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল নয়, আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল নয়। এই লাইনটার মধ্যে অ্যান্টি পেত্রাকান কনসেপ্ট পেয়ে যাচ্ছি আমরা। প্রথমে পেত্রাক বলতো আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল। ইটালির কবি পেত্রাক, উনি বলতেন, যিনি সনেটকে পপুলারাইজ করেছেন ইটালিতে, তাই না? উনি বলতেন আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল। শেক্সপিয়ার তার এগেনস্টে বলছেন একদম, আমার প্রেয়সীর চোখ সূর্যের মতো উজ্জ্বল নয়। কোরাল, কোরাল মানে প্রবাল, দেখবে অনেকে আংটি পরে, প্রবালের আংটি পরে না, লাল রঙের। কোরাল ইজ ফার মোর রেড, প্রবাল হলো অনেক বেশি লাল, দেন হার লিপস রেড, তার ঠোঁটের থেকে। এমনি কেন বললো? প্রবাল আমার প্রেয়সীর ঠোঁটের থেকে অনেক বেশি লাল। আরে পেত্রাক বলতো যে আমার প্রেয়সীর ঠোঁট সব থেকে বেশি লাল, প্রবালও মানে কোরালসগুলো ফ্যাকাসে হয়ে যায় তার ঠোঁটের সামনে, এমনি বলতো পেত্রাক। তো এখানে যেন তার বিরুদ্ধে কথা বলছে, বলছে কিনা? কি বলছে? কোরাল ইজ ফার মোর রেড, প্রবাল হলো অনেক বেশি লাল, ফার মোর রেড, ফার মোর মানে অনেক বেশি, কোরাল, কোরাল মানে প্রবাল, ইজ ফার মোর রেড হলো অনেক বেশি লাল, দেন মাই লিপস, দেন হার লিপস রেড, হার মানে নিজের প্রেয়সীর কথা বলছে, নিজের প্রেমিকার কথা বলছে, তার ঠোঁটের থেকে প্রবাল হলো অনেক বেশি লাল। আমার প্রেয়সীর ঠোঁট লাল বটে কিন্তু প্রবাল অনেক বেশি লাল, এইরকম ব্যাপারটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মানে প্র্যাকটিক্যালিটিকে তুলে ধরছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। তাহলে এই দুটো লাইন দেখে নাও। এখানে দেখো, কোরাল ইজ ফার মোর রেড দেন হার লিপস রেড। কোরাল হলো, কোরাল মানে প্রবাল হলো, লাল প্রবাল হলো, রক্ত প্রবাল হলো, তার ঠোঁটের থেকে অনেক বেশি লাল, তার ঠোঁটের থেকে অনেক বেশি লাল। অথচ যুগ যুগান্তর ধরে ট্র্যাডিশনালি কবিরা বলে এসছে যে আমার প্রেয়সীর ঠোঁট হলো, প্রেয়সীর ঠোঁট হলো সব থেকে বেশি লাল পৃথিবীর, এইটা বলে এসছে, রক্ত লাল, ঠিক আছে, সুন্দর ফুলের মতো, লাল ফুলের মতো বলে এসছে। অথচ এখানে বলেছে, এখানে বলেছে যে প্রবাল হলো আমার প্রেয়সীর ঠোঁটের থেকে অনেক বেশি লাল, জাস্ট অপোজিট কথা বলছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এই দুটো লাইন দেখে নাও, কার কি অসুবিধা আছে বলো, আমি বোঝাবো। কার কি প্রশ্ন আছে আমাকে বলো গাইস। পরের বাক্যে আসে, ইফ স্নো বি হোয়াইট, বরফ যদি সাদা হয়, ইফ স্নো বি হোয়াইট, ইফ মানে যদি, স্নো মানে বরফ, বি হোয়াইট বরফের রং যদি সাদা হয়, বরফকে যদি সাদা বলি, হোয়াই কেন তাহলে, হোয়াই কেন, হোয়াই মানে কেন, হোয়াই দেন, দেন মানে তাহলে, কেন তাহলে, হার ব্রেস্ট আর ডান, তার ব্রেস্টের রং হোয়াইট নয় কেন, ডান, ডান মানে হচ্ছে ধূসর, তার লেডিটা ব্ল্যাক লেডি ছিল, লেডিটা কি ছিল, ব্ল্যাক লেডি ছিল কিনা, ডার্ক লেডি ছিল কিনা। তো সেই বলছে যদি বরফ সাদা হয়, বরফকে যদি সাদা বলি, আমার
আমার যে প্রেয়সীর ব্রেস্টগুলোর কালার আছে সেটা কিন্তু বরফের মতো নয়, তাহলে আমার প্রেয়সীর যে ব্রেস্ট রয়েছে সেগুলো কিন্তু হোয়াইট নয়, সেটা ডান। ডান মানে ধূসর, ধূসর বা ডার্ক, ধূসর বা ডার্ক। তাহলে জায়গাটা আরেকবার বলি, ইফ স্নো বি হোয়াইট, যদি বরফ সাদা হয়, যদি বরফকে সাদা বলি আমরা, হোয়াই দেন হার ব্রেস্ট আর ডান, তাহলে আমার প্রেয়সীর ব্রেস্টগুলো ডান মানে ধূসর রঙের কেন? মানে প্রথাগতভাবে বলা হয় যে হোয়াইট ব্রেস্ট, মাই লেডি লাভস ব্রেস্ট আর হোয়াইট, হোয়াইট অ্যাজ স্নো, এইরকম করে ট্র্যাডিশনালি কনসেপ্টগুলো এসেছে। কবিরা, পেত্রাকান পোয়েটরা, পেত্রাকান পোয়েটসরা এমনি ভাবেই বর্ণনা করেছে নিজেদের বিলাভদের দেহকে, যে মাই বিলাভড ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এইরকম সব কথা বলেছে। বলছে আমি কিন্তু সেটা দেখিনি, বরফ যদি সাদা হয় তাহলে আমার প্রেয়সীর ব্রেস্টগুলো কিন্তু সাদা তো নয়, সেটা ডান কালারের, ডান মানে ধূসর। দেখো আবার বলছি, ইফ স্নো বি হোয়াইট, যদি বরফ সাদা হয়, হোয়াই দেন হার ব্রেস্ট আর ডান, তাহলে তার ব্রেস্টগুলো ডান কেন? ডান মানে ধূসর কেন? মানে সাদা নয়, এইটা বলতে চাইছে। ট্র্যাডিশনালি বলেছে কবিরা, এলিজাবেথেন যুগের কবিরা ট্র্যাডিশনালি বলতেন, এলিজাবেথেন যুগের কবিরা ট্র্যাডিশনালি বলতেন, মাই বিলাভড ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, মাই বিলাভডস ব্রেস্ট আর অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এইটা ট্র্যাডিশনাল কনসেপ্ট ছিল। আসলে স্নো এর মতো হোয়াইট হোক বা না হোক, কবিতাতে এইরকমই লিখতো কবিরা। তো এখানে উনি বলছেন ইফ স্নো বি হোয়াইট, যদি স্নোকে হোয়াইট বলবো, দেন হোয়াই হার ব্রেস্ট আর ডান, তাহলে আমার প্রেয়সীর ব্রেস্টগুলো ডান কেন? মানে ধূসর রঙের কেন? মানে সেটা হোয়াইট নয়, এখানে পরিষ্কারভাবে বলছে। 3 নম্বর লাইন দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো, আমি বোঝাবো। ওয়ার্ড ধরে ধরে দেখো, যেখানে অসুবিধা আছে আমাকে বলো। কাম অন গাইস। ইফ হেয়ার্স বি ওয়ায়ার্স, ইফ হেয়ার্স বি ওয়ায়ার্স, তার চুলগুলো, তার কোকড়া চুল ছিল, বুঝতে পারলি? চুলগুলো কোকড়া চুল ছিল, তো কোকড়া চুলগুলোকে ও তুলনা করছে তারের মতো। বলছে আমার প্রেয়সীর চোখ, আমার প্রেয়সীর চুলগুলো আমার তো মনে হয় এলোমেলো তারের মতো, হিজিবিজি তারের মতো আমার মনে হয়। ওয়ায়ার্স, ওয়ায়ার্স মানে কি? তার। ওয়ায়ার্স মানে তার। দেখো বলছে ইফ হেয়ার্স বি ওয়ায়ার্স, যদি চুলগুলোকে তারের সাথে তুলনা করি, ব্ল্যাক ওয়ায়ার্স গ্রোজ অন হার হেড, তাহলে বলবো তার মাথায় কালো কালো তার বেরিয়ে আছে, ঝাঁকড়া ঝাঁকড়া তার বেরিয়ে আছে, কারণ ওর কার্লি হেয়ার ছিল, তার লেডি লাভের। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তার বলবো যে চুলকে তারের সাথে তুলনা করা হয়, তাহলে বলবো তার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া সব এলোমেলো তার বেরিয়ে আছে। কেন? তার কারণ কার্লি হেয়ার ছিল তার লেডি লাভের। তাহলে বলছে দেখো, ইফ হেয়ার্স বি ওয়ায়ার, যদি চুলগুলোকে তারের সাথে তুলনা করা হয়, তাহলে বলতেই হয় ব্ল্যাক ওয়ায়ার্স, কালো তারগুলো গ্রোজ বেরিয়ে আছে অন হার হেড, আমার প্রেয়সীর মাথায়। বুঝতে পারলি? এমনি যদি বলে ধরো কাউকে, তাহলে কেমন ডায়লগ পাবে বলে তো, তাই না? তো এইরকম উইলিয়াম শেক্সপিয়ার বলছে তার গার্লফ্রেন্ডকে। কি রে? কালো তারগুলো গ্রো মানে মাথা থেকে বার হয়ে আছে, গ্রো মানে বের হয়, তার মাথা থেকে কালো তার বেরিয়ে আছে, কালো তারগুলো বেরিয়ে আছে, তাই না? প্রপোজালের দিনেই ব্রেকআপ হয়ে যাবে যদি এমনি কথা বলে, তাই না? ফাইন। তারপর দেখ, তাহলে ইফ হেয়ার্স বি ওয়ায়ার, যদি চুলকে তারের সাথে তুলনা করা যায়, ঠিক আছে, তাহলে ব্ল্যাক ওয়ায়ার্স, কালো এলোমেলো তারগুলো, গ্রোজ অন হার হেড, তার মাথায় গজাচ্ছে, তার মাথায় গজে মানে তার কার্লি হেয়ার আছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটুকু বোঝা গেছে? এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? ঠিক। এইটুকু দেখে নাও, 4 লাইন পর্যন্ত দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। কাম অন গাইস। 4 নম্বর লাইনটা আরেকবার বলছি, হ্যাঁ। ইফ হেয়ার্স বি ওয়ায়ার, যদি চুলগুলোকে তারের সাথে তুলনা করা হয়, ঠিক আছে, ব্রিটিশদের চুল তো সব গোল্ডেন গোল্ডেন হয়, তো ওইগুলোকে যদি তারের সাথে তুলনা করি, তাহলে বলতে হয় আমার প্রেয়সীর ক্ষেত্রে ব্ল্যাক ওয়ায়ার্স, কালো কালো তার গ্রো গজাচ্ছে অন হার হেড, তার মাথা থেকে, তার মাথা থেকে এলোমেলো কালো কালো তার গজাচ্ছে। বুঝতে পারলে? মানে ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল, কার্লি হেয়ার ছিল, তো সেইটা বলেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তারপরে দেখো, আই হ্যাভ সিন রোজেস, আমি বিভিন্ন ধরনের গোলাপ ফুল দেখেছি। আই হ্যাভ সিন রোজেস, আমি বিভিন্ন ধরনের গোলাপ ফুল দেখেছি। ডামাক্স, ডামাক্স মানে হচ্ছে পিঙ্ক কালারের, ডামাক্স মানে হচ্ছে পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের দেখেছি। ডামাক্স যদি আলাদা রং, পিঙ্ক আলাদা, কিন্তু কাছাকাছি ওটাই। বুঝতে পারলি কিনা? হালকা পিঙ্ক। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আমি বিভিন্ন ধরনের গোলাপ ফুল দেখেছি। ডামাক্স মানে গোলাপি রঙের, রেড লাল রঙের, অ্যান্ড হোয়াইট এবং সাদা রঙের। প্রথাগত দিক থেকে বা ট্র্যাডিশনালি প্রেমিকার গালকে গোলাপ ফুলের সাথে তুলনা করা হয়। প্রেমিকার গালকে কিসের সাথে তুলনা করা হয়? গোলাপ ফুলের সাথে। ঠিক আছে, বলছে আই হ্যাভ সিন রোজেস, আমি বিভিন্ন ধরনের গোলাপ ফুল দেখেছি।
পিঙ্ক রঙের দেখেছি, মানে ডামাক্স কালারের দেখেছি, রেড রঙের দেখেছি, হোয়াইট রঙের দেখেছি, গোলাপি দেখেছি, লাল রঙের দেখেছি, সাদা রঙের দেখেছি, বাট নো সাচ রোজেস সি আই ইন হার চেক। কিন্তু আমি তার গালে কোনো ধরনেরই গোলাপ দেখতে পাই, বাট নো সাচ রোজেস, কিন্তু কোনো এইরকম গোলাপ আমি দেখতে পাইনি তার গালে। ইন হার চেক্স, চেক্স মানে গাল, চেক্স মানে গাল, ঠিক আছে, কিন্তু বাট নো সাচ রোজেস, কোনো এইরকম গোলাপ আমি দেখতে পাইনি সি আই ইন হার চেক, আমি এই ধরনের কোনো গোলাপ ফুলই দেখতে পাইনি তার গালে, বরং মাঝে মধ্যে ভলক্যানো দেখতে পেয়েছি ছোটখাটো, ঠিক আছে। তোমার সেটা দেয়নি অবশ্যই, ঠিক আছে। বলছে আমি আমার প্রেয়সীর গালে কোনো গোলাপ ফুল দেখতে পাইনি, আমি ডামাক্স কালারের গোলাপি রঙের গোলাপ ফুল দেখেছি, লাল রঙের গোলাপ ফুল দেখেছি, হোয়াইট সাদা রঙের গোলাপ ফুল দেখেছি, বাট নো সাচ রোজেস, এই ধরনের কোনো গোলাপ ফুলই সি আই ইন হার চেক, আমি তার গালে দেখতে পাই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটুকু বলো, বোঝা গেছে কিনা? কোন ওয়ার্ডে প্রবলেম আছে বলো? আরে ওয়ার্ড ধরে ধরে দাও। নো সাচ রোজেস, এই ধরনের কোনো গোলাপ ফুলই, নো সাচ রোজেস, এই ধরনের কোনো গোলাপ ফুলই আমি দেখতে পাইনি, আই ইন হার চেক্স, আমি দেখতে পাইনি তার গালের মধ্যে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটুকু পরিষ্কার সবার কাছে? অ্যান্ড ইন সাম পারফিউম, কিছু কিছু পারফিউম আছে, পারফিউম মানে হচ্ছে সুগন্ধি, পারফিউম মানে সুগন্ধি, অ্যান্ড ইন সাম পারফিউমস, কিছু সুগন্ধি আছে, ইজ দেয়ার মোর ডিলাইট, ডিলাইট মানে কি? আনন্দদায়ক, ডিলাইট মানে আর মোর বেশি আনন্দদায়ক, বলছে সুগন্ধি দ্রব্য যেগুলো সুগন্ধি, সেন্ট, সেন্ট, বলছে সেন্ট অনেক বেশি আনন্দদায়ক। দেখো বলছে সাম পারফিউম, পারফিউম মানে কি? সেন্ট, পারফিউম মানে সেন্ট, গন্ধ, সুগন্ধ, ঠিক আছে, কিছু সুগন্ধ, ঠিক আছে, কিছু সুগন্ধি দ্রব্য, ইজ দেয়ার, কিছু সুগন্ধি দ্রব্য আছে যেগুলো মোর ডিলাইট মানে অনেক বেশি আনন্দদায়ক। কিসের থেকে অনেক বেশি আনন্দদায়ক? কম্প্যারিজন টানছে, বলছি কিছু সেন্ট আছে বা কিছু সুগন্ধি আছে যেগুলো আমি শুকতে অনেক বেশি পছন্দ করব, কি থেকে? দেন ইন দ্য ব্রিথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রিক, আমার প্রেয়সীর দুর্গন্ধময় নিঃশ্বাসের থেকে। রিক মানে দুর্গন্ধময়, রিক মানে আনপ্লিজেন্ট ব্যাড স্মেল, রিক মানে আনপ্লিজেন্ট ব্যাড স্মেল, রিক মানে আনপ্লিজেন্ট ব্যাড স্মেল। দেন ইন দ্য ব্রিথ, ব্রিথ মানে নিঃশ্বাস, ব্রিথ মানে নিঃশ্বাস, দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস, যেটা বেরিয়ে আসে আমার মিস্ট্রেস, আমার প্রেয়সীর নিঃশ্বাস থেকে। আনপ্লিজেন্ট স্মেল, ওইটা আমার শুনতে কোনো ভালো লাগে না, তার থেকে আমার সেন্ট নিতে বেশি ভালো লাগে বা ফ্র্যাগ্রেন্স নিতে বেশি ভালো লাগে। এইটা বলছে উইলিয়াম ওডসন, সরি উইলিয়াম শেক্সপিয়ার বলছেন, এটা উইলিয়াম শেক্সপিয়ার বলছেন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো আরেকবার বলছি, ভেঙে ভেঙে বলছি, আজকে কিছু প্রশ্ন আছে বোধহয়। হ্যাঁ বলছি অ্যান্ড ইন সাম পারফিউম, কিছু সুগন্ধি আছে, ইজ দেয়ার মোর ডিলাইট, যেগুলো অনেক বেশি আনন্দদায়ক। আগে বলো এইটুকু ক্লিয়ার কিনা? অ্যান্ড ইন সাম পারফিউমস, কিছু সুগন্ধি আছে, ইজ দেয়ার মোর ডিলাইট, যেগুলো অনেক বেশি আনন্দদায়ক, কিছু সেন্ট আছে যেগুলো অনেক বেশি আনন্দদায়ক, কি থেকে? দেন ইন দ্য ব্রিথ, সেই কি থেকে? আমার প্রেয়সীর নিঃশ্বাসের থেকে, যেখান থেকে আমি দুর্গন্ধ পাই, যেখান থেকে আমি কি পাই? আনপ্লিজেন্ট স্মেল পাই, যেখান থেকে আমি কি পাই? আনপ্লিজেন্ট স্মেল পাই। এই যে রিক, রিক মানে হচ্ছে আনপ্লিজেন্ট স্মেল বা ব্যাড স্মেল, বুঝতে পারলি কিনা? আমি সেন্ট নিতে বেশি পছন্দ করব আমার প্রেয়সীর ব্যাড স্মেল গুলো থেকে, এইটা বলতে চাইছি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইউ গেট ইট, গেট দ্য পয়েন্ট? আরে বলো, বুঝতে পারছো কিনা? কি বলছে সুরজ? ওকে, বুঝতে পারলি? চিন্ময় কি বললো, কি লাইনটা বল, ব্যাখ্যা কর। বলছে শোন, আরেকবার বলে দিচ্ছি, তারপর তুই বলবি আমাকে। অ্যান্ড ইন সাম পারফিউমস, কিছু সুগন্ধি আছে, ইজ দেয়ার মোর ডিলাইট, যেটা অনেক বেশি আনন্দদায়ক, কি থেকে? দেন ইন দ্য ব্রিথ, সেই নিঃশ্বাসটার থেকে, দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রিক, যেটা আমার মিস্ট্রেস প্রেয়সীর দুর্গন্ধ থেকে বেরিয়ে আসে, সেই ব্রিথটা মানে আনপ্লিজেন্ট ব্রিথের থেকে অনেক বেশি আনন্দদায়ক হলো পারফিউম। পারফিউম হলো অনেক বেশি আনন্দদায়ক, কি থেকে? আমার মিস্ট্রেসের রিক থেকে, মানে দুর্গন্ধময় নিঃশ্বাসের থেকে। এইটুকু দেখে নাও, কার কি অসুবিধা আছে এমন বল। রিক মানে দুর্গন্ধময় নিঃশ্বাস, আনপ্লিজেন্ট স্মেল। কবিরা সত্যি কথাই বলতে বলেছে, তার মানে এতটাও সিরিয়াসলি নিনিস না যে গালের পিম্পল নিয়ে তুই এবার ডেসক্রাইব করতে শুরু করে দিবি, তাই না? এখানে এমনিই করছে না, তাই তো? এমনিই তো করছে উইলিয়াম শেক্সপিয়ার তার প্রেয়সীকে নিয়ে। তুই যদি বাস্তবে এমনি করতে যাস, মার খেয়ে যাবি। তো বি কেয়ারফুল, এটা শুধু পড়বার জন্য। আসলে পেত্রাকে স্টাইলেই চলে লাইফে, বুঝতে পারলে? আসলে এটা চলবে না, আসলে পেত্রাকে স্টাইল চলবে, তাই না? তুমি বলো দেখতে সুন্দর হলে, তুমি সবচেয়ে বেশি সুন্দর দেখতে, ঠিক আছে?
চোখগুলো তোর যদি ভালো লেগেছে তুই একটু বাড়িয়ে বল, রাইট? ওইরকম স্টাইল চলবে, এমনি চলবে না, রাইট? জাস্ট জোকিং। আই হ্যাভ আই লাভ টু হিয়ার হার স্পিক, বলছে আমি তার কণ্ঠস্বর শুনতে ভালোবাসি, তার কথাবার্তা শুনতে ভালোবাসি। আই লাভ টু হিয়ার হার স্পিক, তার কথাবার্তা, স্পিক মানে কথাবার্তা, এখানে স্পিক মানে কথাবার্তা। আই লাভ টু হিয়ার হার স্পিক, আমি তার কথাবার্তা শুনতে পছন্দ করি, তার শব্দ, তার আওয়াজ শুনতে পছন্দ করি আমি। আই লাভ টু হিয়ার হার স্পিক, হিয়ার মানে শোনা, আই লাভ টু হিয়ার হার স্পিক, আমি তার কথাবার্তা শুনতে পছন্দ করি। ঠিক, এটাও বোঝা গেছে? আই লাভ টু হিয়ার হার স্পিক মানে কি? আমি তার কথাবার্তা শুনতে পছন্দ করি। ইয়েট ওয়েল আই নো, যদিও আমি খুব ভালো করেই জানি। ইয়েট ওয়েল আই নো, ইয়েট মানে যদিও, ওয়েল ভালোভাবেই, আই নো আমি জানি, যদিও ভালোভাবেই আমি জানি। ইয়েট যদিও বা তবুও, ওয়েল ভালোভাবেই, আই নো আমি জানি, যদিও আমি খুব ভালোভাবেই জানি কি, দ্যাট মিউজিক হ্যাজ এ ফার মোর প্লিজিং সাউন্ড, যে মিউজিক অনেক বেশি উপভোগ্য, বা মিউজিকের সাউন্ড অনেক বেশি ভালো, মিউজিকের সাউন্ড অনেক বেশি ভালো। তার কারণ ট্র্যাডিশনালি পোয়েটরা বলতো তোমার কণ্ঠস্বর মিউজিকের থেকে 1000 গুণ বেশি ভালো, তোমার কণ্ঠস্বর কোকিলের থেকেও বেশি ভালো, তোমার আওয়াজের মধ্যে আমি 1000টা সিতারের আওয়াজ শুনতে পাই, এমনি সব বলতো। তো এখানে কিন্তু তার উল্টো কথাটাই বলছে, আমি তোমার কথা শুনতে ভালোবাসি, কিন্তু মিউজিকের আওয়াজ তোমার কণ্ঠস্বর থেকে অনেক বেশি ভালো, এটা সত্যি কথা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইটা বলতে চাইছে। তাহলে দেখো, আই লাভ টু হিয়ার হার স্পিক, আমি পছন্দ করি তার কথাবার্তা শুনতে। ইয়েট ওয়েল, তবু, ওয়েল খুব ভালোভাবেই, ওয়েল মানে খুব ভালোভাবে, আই নো আমি জানি, খুব ভালোভাবে আমি জানি কি, দ্যাট মিউজিক হ্যাজ এ ফার মোস্ট প্লিজিং সাউন্ড, যে মিউজিকের গানের অনেক বেশি মনোরম আওয়াজ আছে, গানের অনেক বেশি মনোরম আওয়াজ আছে। প্লিজিং মানে মনোরম, সাউন্ড মানে আওয়াজ, গানের অনেক বেশি মনোরম আওয়াজ। আমি তোমার কথাবার্তা শুনতে ভালোবাসি, কিন্তু গান বাবু অন্য লেভেলের জিনিস, এইটা না এইটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে? কিরে হ্যাঁ, আজকের দিনে যেটা হ্যাজ বলি, আজকে আমরা যেটা হ্যাজ বলি, আগেকার দিনে হ্যাথ বলতো, বুঝলে? তো দ্যাট মিউজিক হ্যাজ এ ফার মোর প্লিজিং সাউন্ড, বাদ্যযন্ত্রের বা মিউজিকের অনেক বেশি ভালো মনোরম শব্দ আছে, মানে আওয়াজটা আছে, এটা আমি বলতে চাইছি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো, আই গ্র্যান্ট, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি শপথ নিয়ে বলছি, আই গ্র্যান্ট আমি শপথ করে বলছি, বা আমি প্রতিজ্ঞা করে বলছি। আই গ্র্যান্ট, আই গ্র্যান্ট মানে আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি শপথ নিয়ে বলছি। আই নেভার স এ গডেস গো, আমি তোমার চলনের মধ্যে কোনোদিন দেবীর চলন দেখিনি। ঠিক আছে, প্রথাগতভাবে মনে করা হয় যে মেয়েরা যদি চলে, আওয়াজ না হয় এবং কম আওয়াজ করে চলে, সেটাকে দেবীর চলন বলা হয়। ঠিক আছে, দেবীর চলন বলা হয়, মানে আওয়াজ হবে না, কিছু হবে না, প্রথাগত। কারণ দেবীরা যখন চলে কোনো আওয়াজ হয় না। ঠিক আছে, তো ওটা গডেস গো বলা হয়। ওটাই কি বলা হয়? গডেস। আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি যখন চলো, আমি একদিনও দেবীর চলন দেখতে পাইনি তোমার মধ্যে, তোমার চলার মধ্যে আমি গডেস গো কোনোদিনও দেখতে পাইনি। গডেস গো কি? দেবীর চলন, আওয়াজ হবে না, কিছু না, সুন্দরভাবে উড়ে উড়ে যাবি। ঠিক আছে, ওই গডেস গো আমি কোনোদিনও দেখিনি তোমার চলনের মধ্যে। রাদার কি হয়েছে বরং, দেখো তাহলে কি বলছে, আই গ্র্যান্ড, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি শপথ নিয়ে বলছি, আর নেভার স এ গডেস গো, আমি কোনোদিনও একটা গডেস গো, একটা দেবীর চলন দেখতে পাইনি। মাই মিস্ট্রেস হোয়েন সি ওয়াক, বরং আমার প্রেয়সী যখন সে চলে, হোয়েন সি ওয়াকস, যখন সে চলে, ট্রেড অন দ্য গ্রাউন্ড, ভূমিকম্প হয়ে যায় মাটিটা, কাঁপতে থাকে মাটিটা। ট্রেড মানে কাঁপতে থাকা। ঠিক আছে, ট্রেড মিল শুনেছিস না? ঠিক আছে, যখন সে চলে পুরো মাটি কাঁপতে থাকে, চা তা পড়ে যায় পুরো। ঠিক আছে, দেখ বলছে, মাই মিস্ট্রেস যখন আমার প্রেয়সী, হোয়েন সি ওয়াকস যখন সে চলে, ট্রেডস অন দ্য গ্রাউন্ড, মাটি পুরো লাফাতে থাকে, মাটি পুরো কাঁপতে থাকে। রাইট, এই পর্যন্ত দেখে নাও। ট্রেড মানে এখানে কাঁপতে থাকা, বুঝতে পারলে? ধপ ধপ লাভ দিয়ে দিয়ে যায়। তো আমি বুঝতে পারি যে ও গডেস গো নেই, তো এটাকে আমি মিথ্যা কবিতা লিখে দেবো গডেস গো, আর আসলে গডেস গো হচ্ছেই না, লাভঝাপ করছে পুরো। ঠিক কিরে সুরেশ বলছে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে মনে হয় লোকটা। ওকে ফাইন, এটুকু দেখে নে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কমান। মাই মিস্ট্রেস আমার প্রেয়সী, তাহলে কি, হোয়েন সি ওয়াকস আমার প্রেয়সী যখন সে হাঁটে, ট্রেড অন দ্য গ্রাউন্ড মাটি কাঁপতে থাকে পুরো। বুঝতে পারলে? এটুকু ক্লিয়ার না ক্লিয়ার নয়? প্রিয়া বুঝতে পারছিস না মাথার উপরে? ওকে গুড। বয়েজ ডোন্ট গেট ইন্সপায়ার্ড, অলরাইট? এমনি থিওরি দ্বারা ইন্সপায়ার্ড হোস না কেউ। আজ তো তার থেকে ওয়ার্নিং চলে এলো, কেউ থাকবে না। অলরাইট, দেখ গাইজ, অ্যান্ড ইয়েট, তবু আমি বলি, এই দুটো লাইন মাস্টার স্ট্রোক, মানে
এই দুটো লাইন মাস্টার স্ট্রোক বলতে পারিস, এই দুটো লাইনে 6 মেরে দেবে, বুঝতে পারলি? অ্যান্ড ইয়েট, তবু, এবং তবু, বাই হেভেন, স্বর্গের দিব্যি বলছি, অ্যান্ড ইয়েট, এবং তবু, অ্যান্ড এবং ইয়েট তবু, বাই হেভেন, স্বর্গের দিব্যি বলছি, আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার, আমি মনে করি আমার প্রেম হলো দুর্লভ, আমার প্রেম হলো দুর্লভ। দুর্লভ বুঝিস? রেয়ার যেটা সহজে পাওয়া যায় না, কিমতি, বুঝলি? দুর্লভ যেটা সহজে পাওয়া যায় না, আমি মনে করি, বা অ্যান্ড ইয়েট, এবং তবু, বাই হেভেন, স্বর্গের দিব্যি, আই থিঙ্ক, আমি মনে করি, মাই লাভ, আমার প্রেম, অ্যাজ রেয়ার, আমার প্রেম হলো অত্যন্তই দুর্লভ, বুঝতে পারলে? অ্যাজ এনিসি বিলাইড বাই ফলস কম্পেয়ার, এবং তার জন্য তার মিথ্যা প্রশংসার, মিথ্যা তুলনার প্রয়োজন নেই। যেহেতু আমার প্রেমটা দুর্লভ, যে জেনুইন, বুঝতে পারলে? সেই জন্য মিথ্যা কম্প্যারিজন, ফলস কম্পেয়ার, মিথ্যা তুলনার, বি লাইড, লাইড মানে মিথ্যা, লাইড মানে মিথ্যা, ফলস মানে মিথ্যা, ঠিক আছে? অ্যাজ সি বিলাইড বাই ফলস কম্পেয়ার, যে তাকে মিথ্যা তুলনা করার প্রয়োজনীয়তা নেই, এইটা বলতে চাইছি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? অ্যাজ এনিসি বিলাইড বাই ফলস কম্পেয়ার, তার মিথ্যা তুলনার দ্বারা তাকে প্রভাবিত করার আমার প্রয়োজন নেই, বিকজ ইটস এ জেনুইন, ইটস এ রেয়ার ট্রু লাভ, বুঝতে পারলি কিনা? তাই মিথ্যা তুলনার আমার প্রয়োজন নেই তাকে ইমপ্রেস করার জন্য। তার মানে শেষে সবকিছু প্রথমে এমনি নয়, সেমনি নয়, সূর্যের মতো উজ্জ্বল নয়, গোলাপ ফুল দেখতে পায় না, প্রবালের মতো লাল নয় ঠোঁট, ঠিক আছে? তার স্কিন কালারও ডামাক্স, এই তার স্কিন কালার হচ্ছে ডান, ঠিক আছে? এই সমস্ত বললো। তার চুলগুলো তো চুল নয়, যেন হিজিবিজি তার, সে যখন সামনে আছে একটা ব্যাড স্মেল পাই আমি, সবকিছুই বললো। এবং সে যখন চলে মাটি কাঁপতে থাকে বললো, ভূমিকম্প হয়ে যায় বললো, সবই বললো, কিন্তু শেষে বললো সে যেমন আছে আমি তাকেই তেমনই ভালোবাসি, আমার এই জন্য মিথ্যা তুলনার বা মিথ্যা ফলস কম্পারিজনের আমার প্রয়োজন নেই। তাই আমি বলবো আমার লাভটা হলো রেয়ার, জেনুইন লাভ। I do not need false comparison like other Petrarchan poets. অন্যান্য পেত্রাকান পোয়েটসরা যেরকম নিজের প্রেয়সীকে এমন বাড়ি চাড়িয়ে বলতো যেমন দেবী হয়ে যেত। আরে ওটা মানুষ, তুই এমন বাড়িয়ে চাড়িয়ে বলেছিস ওটা দেবী হয়ে গেছে, তাহলে তুই কবিতাটা কার জন্য লিখলি? ওর জন্য তো লিখলি না, তুই তো দেবীর জন্য লিখে দিচ্ছিস। আমি অন্তত যার জন্য কবিতা লিখছি সেই জেনুইন ক্যান্ডিডেটটার জন্যই লেখা হচ্ছে, বা জেনুইন লেডির জন্যই লেখা হচ্ছে, এইটা উনি বলতে চাইছেন শেষে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো এইটা হলো আমাদের সনেট 130। দেখে নাও কার কি অসুবিধা আছে আমাকে বলো, আমি বোঝাবো। অলরাইট, অলওয়েজ রিমেম্বার ইট ইজ অ্যান্টি পেত্রাকান সনেট, পেত্রাকের এগেনস্টে লিখেছেন, বুঝতে পারলে? সেই যুগের যে ট্র্যাডিশন, পেত্রাকের এগেনস্টে না, ওর স্টাইলের এগেনস্টে, সেই যুগের কবিরা বাড়িয়ে চাড়িয়ে লিখতো, সেটার বিরুদ্ধে এই কবিতাটা নামানো। ক্লিয়ার? ওকে, দেখে নাও কার কি অসুবিধা আছে বলো। থ্যাংক ইউ গাইজ।